আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পরিবার হত্যার বিচারের দাবি জানান। হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরখান থানায় মামলা রুজু হয়েছে বলে জানান তার ভাই। দীপ্ত চন্দ্রপালের সহায়তায় রিপোর্ট করছেন জাকারিয়া খান। উত্তরখান পশ্চিমপাড়ায় একটি বাসায় স্ত্রী সন্তান ছাড়া আলাদা থাকতেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার ভোররাতে বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসায় থাকা অবস্থায় একজন শিক্ষকের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক এবং তদন্ত হোক এবং যেন এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটার দাবি করছি এবং দ্রুত যেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এটাই আমাদের শিক্ষক সমাজ এবং কলেজের পক্ষ থেকে দাবি। আমরা হাবিবুল্লাহ বাহার কলেজ পরিবার প্রচণ্ডভাবে শোকাহত এবং আমরা চাই যে একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে মানে আমাদের পুরো শিক্ষক জাতির গায়ে হাত উঠেছে, মৃত্যু ঘটছে। এর আমরা সুস্থ তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। মৃত সাইফুরের ভাই জানান, হত্যার ঘটনায় উত্তরখান থানায় মামলা হয়েছে। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। অবশ্যই যাবো, অন্য মামলা আমরা যাবই। আমার ভাই এখন ভাই মেরে হচ্ছে কুবাইয়া কে বা কারা, আমি শুনছি 4:30। দুই সন্তান ও স্ত্রীকে ছেড়ে গত 4 মাস ধরে আলাদা বাসায় থাকতেন তিনি। পুলিশের মাধ্যমে সাইফুরের মৃত্যুর খবর পান স্ত্রী। আমি বিশ্বাসই করি নাই। কলেজ থেকে অনেকগুলো স্যার ম্যাডাম আমাকে বলছিলেন যে এরকম মারা গেছেন। না, কেন মারা যাবেন? কারো সাথে কোনো বিরোধের বিষয়ে জানতেন না পরিবার ও তার সহকর্মীরা। জাকারিয়া খান, আরটিভি। দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বিক্ষোভ ও সমাবেশে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে গোটা দেশ। ঢাকা সহ দেশের কয়েক জেলার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জানাচ্ছেন প্রতিবাদ। ধর্ষক ও নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে হয়েছে সড়ক অবরোধ। এছাড়া গেল কয়েক রাতে মশাল মিছিলও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। বিপুল, চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি কর্মসূচি পালন করছেন, তাদের দাবিগুলো কি কি জানাবেন? সাদিয়া, আসলে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে যে সহিংসতাটা বেড়েছে নারীর প্রতি, সেটির আসলে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল হতে শুরু করে, যে কার্জন হল হতে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীরা প্রতিনিয়তই কিন্তু এই প্রতিবাদটি জানিয়ে আসছেন। সেই সাথে গতকালকেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন ইউনিটের অর্থাৎ বিভিন্ন বিভাগের ছাত্ররা কিন্তু এখানে সমাবেশ হয় এবং আজকেও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু টিএসসি এলাকায় কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে এখানে যে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইকিংয়ের যে বিষয়টি সেটি ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে আরও পাশাপাশি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, অন্যান্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করা হবে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে সন্ধ্যার দিকে প্রায় 30টির অধিক কলেজের শিক্ষার্থীরা কিন্তু জাদুঘরের সামনে, অর্থাৎ শাহবাগ যে জাদুঘরের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গতকালকেও আমরা দেখেছি দেশ জুড়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে শুরু করে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে। এবং আমরা জানি যে গতকালকে
বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে এই নারী সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কিন্তু বিশেষ করে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত এর সঠিক ব্যবস্থা হবে না এবং বিচারের কাজ যে সম্পন্ন হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সেই সাথে সরকারকে বারবার তারা বলছেন যে যুগোপরি বেশ কিছু আইনের পরিবর্তনের যে বিষয়টি সেটিও তাদেরকে করার জন্য দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্যে বিচার করে এই নারী ধর্ষণকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং রাষ্ট্রের যে প্রয়োজনীয় যে আইনগুলো সংশোধন করা প্রয়োজন সেগুলো তারা দাবি জানিয়েছেন সংশোধন করার জন্য। তো এই ছিল সাদিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল। দেশে দাম কমেছে প্রয়োজনীয় ভোগ্য পণ্যের। চট্টগ্রামের বাজারে ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম নিম্নমুখী। কিন্তু চাহিদার বেশি আমদানির পরও বাজারে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার রমজানে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল সহ প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। এদিকে লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়, শসা 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকায়। ব্রয়লার মুরগি 190 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে সব ধরনের মাছের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ ও দামের বিষয়ে বিস্তারিত জানাবেন, কেমন দেখতে পাচ্ছেন? জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার থেকে কিন্তু সয়াবিন তেল এক প্রকার উদাও বলা যেতে পারে। কিন্তু চট্টগ্রামের কোনো বাজারে কিন্তু আসলে বোতলজাত সয়াবিন তেল নাই বললেই চলে। প্রশাসনের পক্ষ থেকে বেশ অভিযান পরিচালনা করা হচ্ছে, এরপরও কিন্তু আসলে এই অভিযানে কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। একটু আসলে বিস্তারিত তথ্য দিলে তাহলে বুঝে যাবে চট্টগ্রামের আসলে পরিস্থিতি কেমন। আমদানিতে রেকর্ড পরিমাণ, তবু মিলছে না সয়াবিন তেল। প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা থাকে দেশে 87,000 টন। রমজানে এর চাহিদা সামান্য বাড়লেও জানুয়ারি থেকে মার্চের 8 তারিখ পর্যন্ত সয়াবিন তেল আমদানি করা হয়েছে 4,34,891 মেট্রিক টন। শুধু জানুয়ারি মাসে সয়াবিন তেল তৈরির কাঁচা মাল সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন, যা থেকে পাওয়া গেছে আরও 45,000 টন সয়াবিন তেল। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা একটা নির্ধারণ করে দিয়েছিল খোলা বাজারে খোলা সয়াবিন তেল কোনোভাবেই 160 টাকার উপরে বিক্রি করতে পারবে না। কিন্তু প্রশাসনের এই দর মানছে না ব্যবসায়ীরা কেউ। তারা জানিয়েছেন আসলে তারা যেই দামে কিনে আনতেন সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। যেহেতু তারা বেশি দামে কিনতে হচ্ছে, তাদেরকে অবশ্যই বেশি দামে বিক্রি করতে হবে। যেহেতু প্রশাসন বললে কিন্তু আসলে এটা হবে না। এবং এর মধ্যে কিন্তু প্রশাসন বেশ কয়েকবার অভিযানও পরিচালনা করেছে। যেহেতু আসলে প্রশাসনের কথা রাখতেছে না, প্রশাসন অভিযান পরিচালনা করেও কিন্তু বেশ জরিমানা করা হচ্ছে। এবং গতকালও টিকা গ্রুপের একটি সয়াবিন তেলের গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে 6,000 লিটার সয়াবিন তেল পাওয়া গেছিল, তার জন্য তাদেরকে 50,000 টাকা জরিমানা করা গেছে। এরপরও কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবং একই সাথে গত 10 দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার এসেছে চট্টগ্রাম বন্দরে। এইসব ট্যাঙ্কারে এসেছে 1 লাখ টনের বেশি সয়াবিন তেল। চলতি সপ্তাহে তেল নিয়ে আসবে আরও অন্তত 3টি ট্যাঙ্কার। আমদানিতে এমন রেকর্ড থাকার পরও ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাইকারি মোকাম খাতুনগঞ্জে। চাহিদার অর্ধেক সয়াবিন তেলও মিলছে না বাজারে, একেবারে উদাও বলা যায় আসলে সয়াবিন তেল ওইখান থেকে। তবে এই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানালো আসলে বিশেষ করে যারা মিল মালিক তারা কিন্তু কোনোভাবেই কিন্তু ডিলারদেরকে তেল দিচ্ছে না, সেই জন্য তারা কিন্তু আসলে মাল বিক্রি করতে পারতেছে না। তবে অনেক ডিলার কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে হয়নি, তারা জানিয়েছেন যদি গণমাধ্যমে কথা বলে তারা এখন যেই পরিমাণ তেল পাচ্ছে পরবর্তীতে হয়তো কথা বললে সেই তেলও তাদেরকে দিবে না। এই জন্য অনেকেই কিন্তু ভয়ে কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হয়নি। তবে চট্টগ্রামের কিন্তু আসলে শুধু যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতর সেটাও না, এর বাইরেও কিন্তু সয়াবিন তেলের যথেষ্ট সংকট দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ সাইফুল। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 18 মার্চ নবনির্মিত যমুনা রেল সেতু পুরোপুরি খুলে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
16,780 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পূর্ণরূপে চালু হলে একসাথে দুটি ট্রেন চলবে, যার ফলে যাতায়াতের সময় যেমন কমবে তেমনি দ্রুততম সময়ে পণ্য পরিবহনে সুফল পাবে দুপারের মানুষ। তবে এই রেল সেতু দিয়ে যাতায়াতে ট্রেন যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যে জাকারিয়া খানের রিপোর্ট। যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্ত জুড়ে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকেরা। যমুনা রেল সেতু উদ্বোধনের আগেই সেতুর দুই প্রান্তের সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক মানের দুটি স্টেশন। ট্রায়াল রান শেষে সেতুটির একটি লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। সম্প্রতি সেতুটির সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে এসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হবে যমুনা রেল সেতু। এদিন অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতুটির নির্মাণের অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকার প্রধানসহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা। 18 তারিখে দুইটা লাইনে আমরা প্যাসেঞ্জার ট্রেনের জন্য এটা চালু করব, সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। যমুনা রেল সেতুকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ও শিল্পায়নে যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে দুই প্রান্তের সিঙ্গেল লাইনের রেলপথ। রেল সেতুটির পূর্ণাঙ্গ সুবিধা পেতে দ্রুত ডাবল লাইনে উন্নতিকরণের দাবি এই অঞ্চলের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। ট্রেনটি চালু হলে এই মালামাল দ্রুততম সময়ে আসবে এবং সকল জিনিসপত্রের মূল্য কমে যাবে এবং আমাদের যে পরিবহন খরচটা এটি কমে গেলে তাহলে কিন্তু পণ্যের মূল্যও কমে যাবে। তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন প্রস্তুত হয়। সিরাজগঞ্জে পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, গুরুত্ব বিবেচনা করে যমুনা রেল সেতুর দুই প্রান্তে ডাবল লাইন রেলপথ নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। যে সড়কের যে এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, আমরা এটা ফিজিবিলিটি স্টাডি দেখব। ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বাড়ানো যায় কিনা সেটা আমরা দেখব। এদিকে উদ্বোধনের পর ওই রুটে সেতু ব্যবহারকারীদের গুনতে হবে ট্রেনের বাড়তি ভাড়া। সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করা টোল বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জাকারিয়া খান, RTV। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ফরিদপুরের চর ভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে 7টি গ্রাম। ঝুঁকিতে এসব গ্রামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার। ফরিদপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পদ্মার ভাঙনে চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে পদ্মাপাড়ের বাসিন্দাদের। জেলার চরভদ্রাসন উপজেলা সদরের টিলারচর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সবুল্লা শিকদারের ডাঙ্গি, হরিরামপুর ইউনিয়নের জাকিরের সুরা সহ অন্তত 7টি গ্রাম ভাঙন হুমকিতে। স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদী থেকে প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে, যার ফলে তীব্র ভাঙন চলছে। এতে পদ্মার ভয়াল থাবায় সর্বহারা হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। সরকারের কাছে আমরা চাইতেছি যে আমরা যদি বান্দার দেয় তাহলে আমরা থাকতে পারি, আমার চরবদ্দুসুনদের টিকে থাকতে পারি। আমরা এটুকু বাঁচার জন্য আমাকে প্রাইমারি স্কুল এটা তো রক্ষা পাইছে, আর সামনে যে কাজগুলো স্যার করলে পারে যাতে আমরা রক্ষা পাই, এলাকার লোক ভালো থাকতে পারি। অনেক স্কুল আসলো, অনেক গ্রাম আসলো, অনেক কি আসলো, সব ভাঙে রয়ে গেছে। এখন বাড়ি করছি, আমাকে একটা গ্রাম আছে, আবার একটা গ্রাম আছে, সব লই যাবেন ভাঙে। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মার 3.25 কিলোমিটার নদীর অরক্ষিত বাঁধ মেরামতে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুতই প্রকল্পটি অনুমোদন হবে। যারা এখানকার মানুষজন, স্থানীয় জনগণ, তাদের এই কথার আলোকে আমি নিজে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি সে কার্যকরী ব্যবস্থা নেবেন এবং উদ্যোগ নেবেন যাতে এখানে আর কেউ কোনোদিন কোনোভাবে অবৈধভাবে কোনোভাবে বালু উত্তোলন না করে। নদী ভাঙন রোধে যা যা করণীয় আপনাদের যে কাছ থেকে আমরা সাজেশন নেব এবং আপনাদের মতামত এবং পরামর্শক্রমে আমরা আশা করি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 400 কোটি টাকা, যা চলতি মাসে শুরু হয়ে শেষ হবে 2028 ফেব্রুয়ারিতে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সায়ান নামে 2.5 মাসের এক শিশু চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটি ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার মুন্সিরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে।
পরিবার জানায় শায়ান ঠান্ডায় আক্রান্ত হলে রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে ছিল। সন্ধ্যার পর শিশুর মা ও তার নানি পাশের ওয়ার্ডে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া শিশুটিকে উদ্ধারে হাসপাতালের আশেপাশের এলাকা, বাস ও ট্রেন স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে। সাভারের আমিন বাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। সকাল 7:15টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আমিনবাজার পাওয়ার স্টেশনে আগুন লাগার 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সেখানে যায়। পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, পাওয়ার গ্রিডে কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন কিনা, আর বর্তমানে আগুনের অবস্থা কি পর্যায়ে আছে? সাদিয়া, আমি এই মুহূর্তে আছি সাভারের আমিনবাজার যে পাওয়ার গ্রিড স্টেশন, সেই স্টেশনের সামনের ফটকের সামনে সড়কে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে কারণে আসলে আগুন যে জ্বলছে আপনি দূর থেকে হয়তো ধোঁয়া দেখতে পাবেন। এবং আগুন নেভানোর জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে, তার মধ্যে 9টি ইউনিট ভিতরে কাজ করছে এবং 3টি ইউনিট বাইরে অবস্থানরত রয়েছেন, যারা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন। আমরা যদি বলি যে 7:15টার দিকে এখানে আমরা আগুনের সংবাদ শুনতে পাই এবং তারপরই আমরা যেটি দেখেছি যে আগুনের এই ঘটনায় পুরো সাভারই ধরতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেটির প্রভাব পড়েছে সাভারের বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পাঞ্চলে। ইতিমধ্যেই শিল্পাঞ্চলে যে কাজগুলো সেগুলো বন্ধ রয়েছে এই বিদ্যুতের জন্য। এছাড়া আমরা যেটি শুনেছি বা ইতিমধ্যে এখান থেকে যেটি জেনেছি যে ভিতরে আগুন নির্বাপনের জন্য কাজ চলছে এবং তাড়াতাড়ি অনেক দূর নেভাতে সক্ষম হয়েছেন এবং হয়তো তারা যেটি বলতে চেয়েছেন যে শেষ পর্যায়ের কাজগুলোই আসলে তারা করছেন। তো আমরা এখনো তাদের কাছ থেকে কথা বলতে চেষ্টা করেছিলাম, তাদের সাথে ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট যে কর্মকর্তা তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, তবে তারা আমাদেরকে জানাতে পারেনি আসলে কিভাবে ঠিক আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা যেটি বলতে পারি যে আগুন যে নির্বাপনের জন্য তারা ফায়ার সার্ভিস টিম কাজ করছে। এছাড়া আমরা যেটি দেখেছি নিরাপত্তার জন্য এখানে যৌথ বাহিনী রয়েছে, পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছে এবং বিদ্যুতের কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন, যাতে করে দ্রুত আগুন নেভানোর কাজটি শেষ হয় এবং নেভানোর পরপরই দ্রুত কিভাবে বিদ্যুৎটি চালু করা যায় সে ব্যাপারেও তারা ইতিমধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা সেটিও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো আমরা যদি বলতে পারি সাজিয়া যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সাভার সহ আশেপাশে অঞ্চল, এখান থেকে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আসলে আশেপাশের যে সাভারের অঞ্চলগুলো সেখানে বিদ্যুৎ সরবরাহ করা, বিশেষ করে আমরা যদি বলি। ধন্যবাদ জিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধি দল সহ স্থানীয় সময় সোমবার সৌদি আরব পৌঁছান তারা। সৌদি আরবের মধ্যস্থতায় জেদ্দায় মঙ্গলবার যুদ্ধবিরতি আলোচনার জন্য বৈঠক হওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শান্তি আলোচনা নিয়ে প্রশ্ন উঠলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এই আলোচনা আবারও আশার আলো দেখাচ্ছে। এদিকে যুদ্ধের শুরু থেকে ইউক্রেন শান্তি চেয়ে আসছে বলে সফরের আগে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর 83% কর্মসূচি বাতিল করা হয়েছে। সোমবার এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সংস্থাটিতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা অনেক ক্ষেত্রেই মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল। USAID এর মাধ্যমে বিশ্বে $1,000 কোটি সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর সহায়তা বন্ধ হলে বিভিন্ন দেশের অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। শপথ গ্রহণের পর থেকে রাষ্ট্রীয় খরচ কমাতে সংস্থাটির ওপর খড়গহস্ত হন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে সংস্থাটির মহাপরিচালক বরখাস্ত সহ অসংখ্য কর্মী ছাঁটাই করে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে ট্রাম্প প্রশাসন। মাহমুদ খলিল নামের এই শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প হামাসের পক্ষ নেওয়া সবাইকে চরম পরিণতি বরণের হুঁশিয়ারি দেন। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। এদিকে গাজা উপত্যকাকে বিদ্যুৎহীন করে আরোপিত দুর্ভিক্ষের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জর্ডান ও কাতার। গেল দুদিন ধরে পুরো গাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে ইসরায়েল। একই সঙ্গে প্রবেশ করতে দিচ্ছে না ত্রাণ সামগ্রী। এতে যে কোনো সময় পুরো অঞ্চলটিতে ভয়াবহ দুর্ভিক্ষের দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।